জুলাই যোদ্ধা ও ১৭ বছর নিগৃহীতদের পাশে থাকবে সরকার, সংসদে প্রধানমন্ত্রী। উগ্র চরমপন্থাকে প্রশ্রয় না দেওয়ার ঘোষণা। রাজনৈতিক বৈষম্যে জনগণের বঞ্চনা কাম্য নয় বললেন জামাত আমির। শেখ হাসিনার সাজা কার্যকরের দাবি এনসিপি। শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবি থেকে সরে নতুন ৬ দফা শিক্ষার্থীদের অংশ নিতে না পারাতে পুনঃ পরীক্ষার সুযোগ থাকছে বললেন শিক্ষামন্ত্রী। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি আমি জাভেদ কারদার। জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার জনগণের কাছে দায়বদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি দেন। প্রধানমন্ত্রী বলেন, কোনো ধরনের চরমপন্থা ও উগ্রবাদকে প্রশ্রয় দেয়া হবে না। যে কোনোভাবে দুর্নীতি দূর করার অঙ্গীকারও করেন সরকার প্রধান। নাজমুল ইসলামের প্রতিবেদন। ২৬ কর্মদিবসে শেষ হল এবারের বাজেট অধিবেশন। পাশ হয়েছে 10টি বিল। বাজেটের উপর সাধারণ আলোচনা হয়েছে 48.5 ঘণ্টা। সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর বক্তব্য দানের মধ্য দিয়ে শেষ হয় অধিবেশন। এতে শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা ও জ্বালানি সহ বিভিন্ন খাতে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন তিনি। স্বৈরাচার সরকারের বিভিন্ন দুর্নীতি প্রসঙ্গেও কথা বলেন সরকার প্রধান। ফ্যাসিবাদ স্বৈরাচারের আমলে যেভাবে দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে, সংগঠনকে ধ্বংস করে দেওয়া হয়েছে। জুলাই আন্দোলনে আত্মত্যাগকারী ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, বিরোধী দলসহ সবার সঙ্গে থাকবে সরকার। জুলাই যোদ্ধা যারা নিজেদেরকে উৎসর্গ করেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমরা সরকারের পক্ষ থেকে, শুধু সরকার না, আমি বলবো এক্ষেত্রে বিরোধী দলেও একসাথে, বিরোধী দল এবং সরকার একই সাথে উভয় পক্ষ আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এই সকল মানুষের পাশে রাষ্ট্রীয় অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে আমরা তাদের পাশে দাঁড়াবো। মাননীয় স্পিকার, আমরা জুলাই সনদ যেটি স্বাক্ষর করেছিলাম, স্বাক্ষরিত প্রতিটি জুলাই সনদের স্বাক্ষরিত প্রতিটি দফা বাস্তবায়নে আমরা জনগণের কাছে দায়বদ্ধ, অঙ্গীকারবদ্ধ। প্রধানমন্ত্রী বলেন, দেশে কোনো ধরনের চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দেওয়া হবে না। সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণাও দেন তিনি। বর্তমান সরকার কোনোভাবেই কোনো প্রকার চরমপন্থা বা উগ্রবাদকে প্রশ্রয় দিবে না। এবং আমরা যেভাবে সরকারি দল এবং বিরোধী দল আমরা বিভিন্ন বিষয় এই সংসদে কোনো বিষয় হয়তো দ্বিমত করেছি, কিন্তু একই সাথে অনেক বিষয় আমরা একমত পোষণ করেছি। আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে যে উগ্রবাদ এবং চরমপন্থাকে যে বর্তমান সরকার প্রশ্রয় দেবে না, এই ব্যাপারে আমরা সম্পূর্ণভাবে বিরোধী দলের সহযোগিতা পাবো ইনশাল্লাহ। ঋণ নির্ভরতা কমিয়ে বাংলাদেশকে বিনিয়োগ নির্ভর অর্থনীতিতে গড়ে তোলার প্রত্যয় জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, কর্মসংস্থান ও সম্পদ সৃষ্টির মাধ্যমে 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতির কাছাকাছি পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বর্তমান সরকার চায় বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য। এর আগে জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে রাজনৈতিকভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে। বর্তমান বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। দেশ স্বাধীনের পরে যাদের দায়িত্ব ছিল সঠিক শহীদদের, মুক্তিযোদ্ধাদের লিস্ট প্রণয়ন করা, তারা সেটিকে রাজনৈতিকভাবে উপস্থাপন করেছে, তারা নিরপেক্ষভাবে সঠিকভাবে তারা করেনি। আমরা চেষ্টা করব সঠিক যারা মুক্তিযুদ্ধ, সঠিক যারা শহীদ, তাদেরকে চিহ্নিত করার জন্য। নাজমুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে দেশকে আরও সবুজ করে গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রতিবছর শিক্ষার্থীদের একটি করে গাছের চারা রোপণ করতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। প্রাথমিক পর্যায়ে শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করার পরিকল্পনা তুলে ধরেন সরকার প্রধান। বলেন, নারী শিক্ষা বিস্তৃত করতে অনার্স পর্যন্ত অবৈতনিক করা হচ্ছে। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের এই তারেক রহমান সরকারের অন্যতম অঙ্গীকার সবুজ দেশ গড়ে তোলা। এই উদ্যোগের অংশ হিসেবে দেশজুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে 2 লাখ চারা রোপণ করা হচ্ছে। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠান স্থলের বাইরে প্রাণ প্রকৃতি নিয়ে ক্ষুদে শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন তিনি। আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের এই বাংলাদেশটাকে আরো সবুজ করে গড়ে তুলতে। এরপর প্রাথমিক শিক্ষা পদক প্রদান অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী।
এ সময় ঘণ্টাব্যাপী বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর গান, নাচ ও বিতর্ক অনুষ্ঠান উপভোগ করেন তিনি। দেশব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়ার পর জাতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের হাতে পদক তুলে দেন সরকার প্রধান। এছাড়া শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা শিক্ষক, ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে সম্মাননা তুলে দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, জাতি গঠনে প্রাথমিক পর্যায়ের শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে যদি আমরা সঠিক ট্রেনিং এর মাধ্যমে সঠিকভাবে গড়ে তুলতে পারি, তাদেরকে সঠিক ট্রেনিং দিতে পারি, তারা তাদের সেই ট্রেনিংটা, সেই শিক্ষাটা তারা শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিবেন। প্রাইমারি স্কুল থেকে একটা শক্ত বুনিয়াদ গড়ে উঠবে। বিএনপি সরকার দেশ পরিচালনার দায়িত্বে আছে। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি মেয়েদের পড়ালেখার সুযোগ আরও বিস্তৃত করার জন্য আমরা অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ইনশাল্লাহ ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি। নৈতিক এবং সাংস্কৃতিক শিক্ষার মাধ্যমে শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ে দিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান তিনি। শিক্ষার সাথে সাথে যদি কালচার না থাকে, একটি জাতির নিজস্ব যা শত হাজার বছর ধরে গড়ে ওঠে, কালচার বা ঐতিহ্য গড়ে ওঠে, এই বিষয়গুলো আমাদের বাচ্চাদেরকে জানাতে হবে, এই বিষয়গুলো তাদেরকে আমাদের ভিতরে দিতে হবে। আমরা পর্যায়ক্রমিকভাবে বাংলাদেশের প্রাইমারি স্কুলের ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত সকল বাচ্চাকে আমরা নতুন স্কুল ড্রেস দেবো ইনশাআল্লাহ। মানবিক বাংলাদেশ গড়তে প্রাণ প্রকৃতির বিষয়ে যত্নশীল হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদের এই যে ছোট কোমলমতি শিশুগুলো আছে, তাদেরকে আমাদের মানবিক মানুষ হিসাবে গড়ে তুলতে হবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। রাজনৈতিক বৈষম্যের কারণে সাধারণ মানুষ যেন তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয়, সেই আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বিকেলে বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে রাষ্ট্রীয় অর্থ অপচয় রোধ, সুষম উন্নয়ন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সরকারের নীতিগত ও কার্যকর উদ্যোগের দাবি জানান। এই সময় সাম্প্রতিক বন্যা প্রসঙ্গেও কথা বলেন জামাত আমির। এই সংসদটা যত সুন্দর হয়ে চলবে, বাংলাদেশের মানুষের অন্তর থেকে তত হতাশা দূর হবে, আস্থা বৃদ্ধি পাবে এবং দেশ গড়ার কাজে সকলে এগিয়ে আসার অনুপ্রেরণা পাবে। এবারকার বন্যায় 4টি বিভাগ ক্ষতিগ্রস্ত হলেও সবচেয়ে ক্ষতিগ্রস্ত বিভাগের নাম হচ্ছে চট্টগ্রাম, এবং মানুষ যা মারা গিয়েছে ওখানে ওই একটা বিভাগেই সব। এই বিষয়ে সরকার ইতিমধ্যে গুরুত্ব দিয়েছেন, আরও গুরুত্ব দেওয়ার জন্য আমরা আহ্বান জানাই। গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনা কবে দেশে ফিরবে তা সরকারকেই নির্ধারণ করতে হবে এবং দ্রুতই আদালতের দেয়া সাজা কার্যকর করতে হবে। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে এক আলোচনায় তিনি এইসব কথা বলেন। এই সময় সংগঠনের সদস্য সচিব আক্তার হোসেন জুলাইয়ের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। যারা জুলাইতে গণহত্যা করেছে, যারা শিক্ষার্থীদেরকে মেরেছে, সাধারণ জনগণকে মেরেছে, যারা মানবতা বিরোধী অপরাধ করেছে, তাদের কাউকে পার পাওয়ার সুযোগ দেওয়া যাবে না। বাংলাদেশের আইনে সর্বোচ্চ শাস্তি তাদের কার্যকর করতে হবে। তো শেখ হাসিনা ডিসেম্বরে আসবে কি কবে আসবে, এটা বাংলাদেশ সরকারকে নির্ধারণ করতে হবে। শেখ হাসিনার মামলার আপিলের রায় যখন হয়েছে, আপিল করার সুযোগ ছিল 30 দিন। সেই 30 দিনে শেখ হাসিনার পক্ষ থেকে কেউ আপিল করে নাই, ফলে শেখ হাসিনার মামলার রায়ে কোনো আপিলের সুযোগ নাই। শেখ হাসিনার আত্মসমর্পণে কোনো সুযোগ নেই জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, তিনি দেশে ফিরলেই রায় কার্যকর করা হবে। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল আয়োজিত গণ অভ্যুত্থানের বাঁক বদল শীর্ষক আলোচনায় কথা বলেন তিনি। সরকার কোনো সংগঠনের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না উল্লেখ করে আইনের মাধ্যমে ফ্যাসিবাদী আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ফ্যাসিবাদী স্বৈরাচারী হাসিনা একটি দেশে, তার অবশ্য নিজ দেশে যে আশ্রয় গ্রহণ করেছে, ওখান থেকে বড় বড় কথা বলছে। সে বলছে বাংলাদেশে প্রত্যাবর্তন করবে। আমরা তো তার প্রত্যাবর্তন চেয়েছি আইনানুগভাবে, এক্সট্রাডিশন চুক্তি অনুসারে। ইন্টারিম গভর্নমেন্টের সময়পত্র দেওয়া হয়েছে, আমরা তাগাদাপত্র দিয়েছি। আমরা চাই তাকে দেশে ফিরিয়ে এনে তার রায় কার্যকর করা হবে। এবার রক্তাক্ত জুলাই প্রসঙ্গ।
আজ 15 জুলাই 24শে ছাত্র জনতার আন্দোলনের রক্তাক্ত অধ্যায় শুরুর দিন। এই দিন আন্দোলনকারীদের উপর সশস্ত্র হামলা চালায় ছাত্রলীগ। খবর ছড়িয়ে পড়তেই আন্দোলন আরও তীব্র আকার ধারণ করে। দিনভর উত্তেজনা, মিছিল, সমাবেশ, ধাওয়া পাল্টা ধাওয়া, গুলি আর প্রবল সংগ্রামে টিকে গিয়ে অপ্রতিরোধ্য থাকার বার্তা দেন শিক্ষার্থীরা। ইমদাদুল হক খানের বিশেষ প্রতিবেদন। 2024 সালের 15 জুলাই সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তখন ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানে। আন্দোলনের এক পর্যায়ে আজকের এই দিনে শিক্ষার্থীদের কর্মসূচিকে কেন্দ্র করে প্রথম বড় ধরনের হামলা ও সংঘর্ষে রূপ নেয়। আন্দোলনকারীদের অভিযোগ, ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়। সে সময় ছাত্রলীগের পক্ষ থেকেও পাল্টা বক্তব্য দেয়া হয়। যতক্ষণ না সিদ্ধান্ত আসতেছে ততক্ষণ পর্যন্ত শিক্ষার্থীরা তাদের আন্দোলন কন্টিনিউ করবে। এই বাংলাদেশ মেধাবীদের মাধ্যমে একটা সোনার বাংলা, সেটি আমরা প্রতিষ্ঠিত করতে পারি। ঘটনার পর আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবি দেশ জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরপর আন্দোলন আরও বেগবান হয় এবং দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আজকের এই দিনটি শুধু একটি সংঘর্ষের স্মৃতি নয়, বরং বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সেসব ঘটনাই পরবর্তী আন্দোলনের গতি ও পরিণতিতে বড় ভূমিকা রেখেছিল। 15 জুলাই কেবল একটি তারিখ নয়, এটি বাংলাদেশের ইতিহাসের এমন এক অধ্যায় যা একটি ছাত্র আন্দোলনকে জাতীয় গণ আন্দোলনের দিকে মোড় নেয়ার প্রেক্ষাপট তৈরি করেছিল। ইমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। জুলাইয়ে গণকবর ও নদীতে ভাসিয়ে দেওয়া শহীদদের শনাক্তে কাজ চলছে জানিয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, সব শনাক্ত হলে শহীদদের সংখ্যা 1400 ছাড়িয়ে যেতে পারে। সকালে রাজধানীর রায়েরবাজারে বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই শহীদদের গণকবর পরিদর্শন শেষে তিনি এইসব কথা বলেন। এই ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনার ঘোষণাও দেন চিফ প্রসিকিউটর। মুদাসসির আলী প্রতিবেদন। জুলাই আন্দোলনকালে 114 জন শহীদকে দাফন করা হয় রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে। জুলাই মাস ঘিরে শহীদদের কবর জিয়ারতের পাশাপাশি রায়েরবাজার বধ্যভূমি পরিদর্শন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। উপস্থিত ছিলেন কয়েকজন শহীদের স্বজনরা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি জানান, তদন্তের প্রয়োজনেই রায়েরবাজার পরিদর্শনে যান তারা। আমরা আজকে মূলত আমাদের তদন্তের একটি অংশ হিসাবে এই গণকবর সরজমিনে পরিদর্শনের জন্য এসেছিলাম। আমাদের জোরাইন কবরস্থানে সেখানে একটি গণকবর আছে, আমরা সেটাও পরিদর্শনে যাব। আমাদের মাতোয়াইলে একটি গণকবর আছে, সেটা আমরা পরিদর্শনে যাব। আমাদের নারায়ণগঞ্জে একটি গণকবর আছে, সেটা আমরা পরিদর্শনে যাব। আমাদের একটা মুন্সিগঞ্জে একটা বড় গণকবর আছে, সেটা আমরা পরিদর্শনে যাব। জুলাই আন্দোলনে সরকার ও জাতিসংঘের হিসেবের বাইরেও অনেকে শহীদ হয়েছেন উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, তাদের শনাক্তকরণে চেষ্টা চলছে। এগুলো শনাক্ত হয়নি, সেটার বিষয়ে আমরা এখন তদন্ত কাজ করছি। যেটা জাতিসংঘের যে প্রাথমিক একটা রিপোর্ট ছিল যে 1400 জন শহীদ, আমরা আমাদের ইনভেস্টিগেশন আমরা ধারণা করছি যে শহীদের সংখ্যা আরও বেড়ে যেতে পারে। গণ অভ্যুত্থানে নিহতদের অনেককে নদীতে ভাসিয়ে দেয়া হয়, সে তথ্য প্রসিকিউশনের তদন্তে উঠে এসেছে। এমন প্রতিটি হত্যার বিচার নিশ্চিতে অঙ্গীকার করেন তিনি। আপনাদের অবগতির জন্য বলি যে আমাদের ঢাকারই একটি নিকটস্থ নদীতে একটি হাসপাতাল থেকে অনেক ডেড বডি পানিতে ভাসিয়ে দেওয়া হয়েছে। সেই তথ্য আমরা ইনভেস্টিগেশনে পেয়েছি। আমাদের জাতির কাছে আমাদের কমিটমেন্ট যে প্রত্যেকটি শহীদের আমরা তাদেরকে শনাক্ত করে প্রত্যেকটি শহীদের বিচার আমরা বাংলার মাটিতে নিশ্চিত করতে চাই। এদিকে জুলাই হত্যাযজ্ঞের সঠিক বিচার নিশ্চিতের দাবি জানান শহীদদের স্বজনরা। আমার ভাইয়ের হত্যার বিচার চাই, স্পষ্ট কথা। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবি থেকে সরে নতুন 6 দফা দাবি উত্থাপন করেছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের একাংশ। বিকেলে শিক্ষা ভবনের সামনে থেকে সচিবালয়ের উদ্দেশ্যে মিছিল করার সময় তারা এইসব দাবি তুলে ধরেন। বলেন, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অনুষ্ঠিত পরীক্ষায় যারা পুনরায় অংশ নিতে চায় তাদের সেই সুযোগ নিশ্চিত করতে হবে। এছাড়া একই বিষয়ে পরীক্ষা পুনরায় দেবে
তাদের ক্ষেত্রে আগের এবং পুনঃপরীক্ষার ফলাফলের মধ্যে সর্বোচ্চ নম্বরটি চূড়ান্ত হিসেবে গণ্য করতে হবে। এর আগে রাজধানীর সায়েন্স ল্যাব ও উত্তরায় অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। বৈরী আবহাওয়ার কারণে যেসব শিক্ষার্থী চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেননি তারা সংশ্লিষ্ট বিষয় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। বিকেলে জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেয়া এক বিবৃতিতে তিনি একথা জানান। শিক্ষামন্ত্রী বলেন, চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে তাদের এই পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে। এছাড়া পদার্থবিজ্ঞান প্রথম পত্রে যে দুটি প্রশ্নে ভুল ছিল সেখানে পূর্ণ নম্বর দেয়া হবে। আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা 2026 এর কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতিমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখে ওই সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। পদার্থবিজ্ঞান প্রথম পত্র 6 নম্বর প্রশ্ন এবং 7 নম্বর প্রশ্নে যে ভুল হয়েছে তার জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জুলাই যোদ্ধা ও 17 বছর নিগৃহীতদের পাশে থাকবে সরকার, সংসদে প্রধানমন্ত্রী। উগ্রবাদ চরমপন্থাকে প্রশ্রয় না দেওয়ার ঘোষণা। রাজনৈতিক বৈষম্যে জনগণের বঞ্চনা কাম্য নয় বললেন জামায়াত আমির। শেখ হাসিনার সাজা কার্যকরের দাবি এনসিপির। শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবি থেকে সরে নতুন 6 দফা শিক্ষার্থীদের অংশ নিতে না পারাদের পুনঃপরীক্ষার সুযোগ থাকছে বললেন শিক্ষামন্ত্রী। এবং আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ চরমে। ম্যাচ শুরু রাত 1টায়। বাড়তি নজর থাকছে মেসি হ্যারি কেইন দ্বৈরথে। এই ছিল মোহনা সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।